নির্বাচন নিয়ে একই শোনা গেল। হায় হায়, কঠিন বিপদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার। এইদিকে সেনাপ্রধানও মাঠে নেমে গেছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। এক প্রকার চোর পুলিশ খেলার মতো অবস্থা। এই অবস্থা থাকবে না, এই অবস্থার অবসান ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মুখ দিয়ে যেটি উচ্চারণ করেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে পারবেন না। কোনোভাবেই ডিসেম্বরের পরে নির্বাচন গেলে সেটা বাংলাদেশের জন্য চরম সংকটের ব্যাপার হয়ে যাবে, তেমনটা তারা বলছে। কি বলছে তারা? নতুন করে ডিসেম্বরে নির্বাচনের এই তত্ত্ব আদতেও কি সরকার মেনে নেবে? কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা? বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন, রকিব হুদা আওয়ালদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। আমার ধারণা এটা সঠিক সিদ্ধান্ত, এবং এখন যেসব রাজনৈতিক দল আছে এই ব্যাপারে তাদের কারোরই কোনো দ্বিমত নেই বা বিরোধিতা নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়ক উপদেষ্টারা কঠিন বিপদের মুখে পড়ে গেছে। এবার নির্বাচনে আওয়ামী লীগ 100% অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে, এমনই ঘোষণা দিচ্ছেন জাতিসংঘ থেকে। সবকিছু মিলিয়ে সেনাপ্রধানও মাঠে নামতেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন, বুঝতে পারবেন। তাছাড়া আরো একটি এক্সট্রা তথ্য জানতে পারবেন, নির্বাচন কয় তারিখে হবে, কবে হবে। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এই কথাটা কে বলেছেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন যে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফর করেছেন এবং এই সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। যুক্তরাজ্য সফরে গত 12ই জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার গ্রহণ করেন। এই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রোহিঙ্গা বিষয়ক প্রশ্ন করা হয় এবং আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হয়। বিবিসির সাংবাদিক জিজ্ঞেস করেন, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে। ডক্টর ইউনূস বলেন, তাদের সিদ্ধান্ত নিতে দিন, তারা ভোট দিতে চায় কিনা। বিবিসি আবারও প্রশ্ন করেন, তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না। ডক্টর ইউনূস বলেন, যতক্ষণ পর্যন্ত তারা ভোটার, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। বিবিসি আবারও প্রশ্ন করেন, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়। ডক্টর ইউনূস আবারও বলেন, আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। বিবিসি আবারও প্রশ্ন করেন যে তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? ডক্টর ইউনূস বলেন, না, আগে একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি বলেন, যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত। ডক্টর ইউনূস বলেন, সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিবিসি প্রশ্ন করে, তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে? ডক্টর ইউনূস আবারও বলেন যে, আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। এই সাক্ষাৎকারে একটি জিনিস পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত দ্বিধান্বিত। এটি সত্য যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটি করা হয়েছে এবং এই এক্সিকিউটিভ অর্ডার পাওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করেছে। সেক্ষেত্রে খুব সহসায় এই বিদ্যমান ব্যবস্থা যদি থাকে তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণটা অনিশ্চিত। ডক্টর ইউনূস আসলে কি বলতে চাইছেন, কি করতে চাইছেন? তিনি কি চোর পুলিশ খেলতে চাইছেন? চোর পুলিশ যদি নাই খেলতে চাইবেন তাহলে তিনি এক প্রকার এটিকে যদি বলেন যে হাত পা বেঁধে একজন মানুষকে একটা নদীতে বা একটা পুকুরে বা একটা সুইমিং পুলে ফেলে দিয়ে বলা হচ্ছে যে তুমি সাঁতার কাটো। আওয়ামী লীগের অবস্থাটা কিন্তু ঠিক তেমনটাই করা হয়েছে। কিন্তু ভাই, আওয়ামী লীগেরও এই ক্ষমতা কিন্তু আছে যে আপনি হাত পা বেঁধে নদীতে, পুকুরে, সুইমিং পুলে ফেলে বলবেন যে সাঁতার কাটো। আওয়ামী লীগ কিন্তু এই হাত পা বাঁধা খুলতে পারে, খুলবার মতো ক্ষমতা আছে এবং দেশের অবস্থা, দেশের পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। সেদিকে যাবার দরুন আওয়ামী লীগ কাউকে লাগবে না, আওয়ামী লীগ নিজেরাই তাদের হাত পা বাঁধা খুলে ফেলবে। সেদিন হয়তো আর খুব বেশি দূরে নয়, কাছাকাছি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক গর্ত খুঁড়ছে এবং এই গর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই পড়ে যাবে, আওয়ামী লীগ ঠিকই উঠে দাঁড়াবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সুইমিং পুল, পুকুর বা নদী তো দূরের কথা, একটা চোরা বালিতে আটকে যাবে, একটা গর্তে পড়ে যাবে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি, ইটস ট্রু।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন। আর এই কার্যক্রমকে নিষিদ্ধ করবার অস্ত্রটিকে নিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। এই এক প্রকার চোর পুলিশ খেলার মতো অবস্থা। এই অবস্থা থাকবে না, এই অবস্থার অবসান ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মুখ দিয়ে যেটি উচ্চারণ করেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে পারবেন না, নিষিদ্ধ করবার ক্ষমতা নেই। এই মুহূর্তে এই সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটছে, আসলে কি ঘটছে সরকার নিজেও হয়তো বলতে পারে না, তেমন ঘটনায় ঘটছে। এই ঘটনার অবসান হবে শীঘ্রই। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন, রকিব হুদা আওয়ালদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। আমার ধারণা এটা সঠিক সিদ্ধান্ত, এবং এখন যেসব রাজনৈতিক দল আছে এই ব্যাপারে তাদের কারোরই কোনো দ্বিমত নেই বা বিরোধিতা নেই। সত্যি কথা বলতে কি, 2014, 18 এবং 24 এই 3টি ন্যাক্কারজনক নির্বাচন, যেই নির্বাচনের আবার সিইসি হিসাবে দায়িত্ব পালন করেছেন সাবেক 3 জন আমলা। খুবই গণধিকৃত কাজ। তাদের অনুশোচনা নেই, পদত্যাগ নেই, প্রতিবাদ নেই। তারা পুরো 5 বছর সময়কাল সমস্ত সুযোগ সুবিধা নিয়ে শেখ হাসিনার নির্দেশিত যে ধরনের নির্বাচন, সেই নির্বাচন করে গেছে। মাঝে মধ্যে একটু এদিক সেদিক, যেমন হাবিবুল আওয়াল বলেছেন পদত্যাগের পরে যে তিনি মনে করেন যে আগামীতে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত। কিন্তু হুদা এবং এর আগে যে ভদ্রলোক কাজী রকিবউদ্দিন 14 সালের, তারা কিন্তু কেউ অনুশোচনা করেনি। এদের একটা শাস্তি হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া উচিত। এদের মধ্যে 2 জন, রকিবউদ্দিন এবং আওয়াল, ছিলেন উচ্চশিক্ষিত প্রকৃত আমলা, আর নুরুল হুদা ছিলেন একটা 3rd ক্লাস টাইপের একটা আমলা। বোধহয় জয়েন্ট সেক্রেটারি লেভেল পর্যন্ত উঠতে পারছে টেনে টুনে, তারপরে কেমনে কেমনে করে জানি তাকে বানাইছে। এবং মানে আঞ্চলিক ভাষায় কথা, মানে তার স্মার্টনেসের কোনো বালাই ছিল না। আর অন্য 2টা আবার ছিল স্মার্ট চোর আর কি। হাবিবুল আওয়ালের ব্যাপারে কাজী জাফরুল্লাহ আশাবাদী ছিলেন। কাজী হাবিবুল আওয়াল, আমারও ধারণা ছিল শেষ পর্যন্ত তিনি মেনে নেবেন না এবং একটা ভালো নির্বাচন করবেন, কিন্তু না, শেষ পর্যন্ত অনেক রকম ছলাকলা করে শেষ পর্যন্ত শেখ হাসিনার স্বার্থই রক্ষা করেছে। এর মধ্যে আবার নুরুল হুদা মানে মার্সিডিজ বেঞ্চ এইরকম একটা নতুন গাড়ি বরাদ্দ হয়েছে, যে গাড়ি সে আবার চড়ছে, এবং এই নির্বাচন কমিশন এখনো আছে গাড়িটা, কিন্তু প্রথম তাকে দিয়ে শুরু হয় আর কি। এবং যে পরিমাণ বক্তৃতা দেওয়ার নাম করে যে পরিমাণ মানে ভুয়া বিল তুলছে, অকল্পনীয়। এদের আসলে ক্ষমা হওয়া উচিত না। যাই হোক, বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। মাহবুব তালুকদার ছিল ব্যতিক্রমী। লোকটা মানে শেষ পর্যন্ত মানে সত্যের পক্ষে কথা বলে গেছে, যদিও উচিত ছিল মানে পদত্যাগ করা, কিন্তু যাক, তারপর একটা ভয়েস পাওয়া গেছে 2018 সালের সেই কমিশনার, একমাত্র সেই ছিল প্রতিবাদী। আর বাকিগুলি মানে লেজে গোবরে এবং ভাঙা চোরা লোকজন, যাদের কোনো কাজ নেই, কর্ম নেই, রিটায়ারমেন্ট হয়ে এসে এখানে একটা সুযোগ সুবিধা, গাড়ি পাইলো, বাড়ি পাইলো, বেতন পাইলো, চালা গেল আর কি। মানে কোনো হদবোধ নেই, একটা লজ্জা শরম নিজের পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। জানি না এখন এরা কিভাবে দিন কাটায়। 3 জনই তো বেঁচে আছেন। রোববার রাজধানী শেরেবাংলানগর থানায় মামলা দায়ের করা হবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে। রোববার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে বর্তমান সিসির কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটা চিঠি পৌঁছে দেন দলটির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সালাউদ্দিন শেরেবাংলানগর থানায় মামলা করবেন। মামলার কাগজে স্বাক্ষর থাকবে বিএনপি মহাসচিবের। 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত একতরফা বিনা ভোটের নির্বাচনের আয়োজনের অন্যতম কারিগর ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ। ভোট ছাড়াই 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ এবং তার সহযোগীদের জয়ী ঘোষণা করে বিতর্কিত নির্বাচনের নজির গড়েন কাজী রকিবউদ্দিন আহমেদ। মানে ভোটের দিনের আগেই বিনা কোনো, যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, 153 আসনে জিতে গেছে। তারপরেও সেই নির্বাচন কি ন্যাক্কারজনক। ওই নির্বাচনে তৎকালীন বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ দল অংশ নেয়নি। আওয়ামী লীগ এবং তার সহযোগী সহ মাত্র 12টি দল অংশ নিয়ে সরকার গঠন করে। ওই কমিশনের সিইসি ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ। তার আমলে 4টি সিটি কর্পোরেশন ছাড়া স্থানীয় সরকার নির্বাচনগুলো ছিল বিতর্কিত, কিন্তু তাতে তার অনুশোচনা দেখা যায়নি। বিদায়ী সংবাদ সম্মেলনে রকিবউদ্দিন বলেছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দোষের কিছু নয়, আইনে আছে। আর কেউ মাঠ ছেড়ে দিলে তো প্রতিপক্ষ গোল দেবেই, এটা রাজনীতির খেলা। ওই সময় নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবেদ আলী এবং শাহনেওয়াজ। তারপরে 2014 সালে 14, 18 এবং 24, মানে এটা কি বলবো, মানে এগুলি সে দেখছে যে ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27.17% ভোট পড়ে। পরে বলে দিল যে 40% হয়েছে, বলছে যে আমি ওই সময় ঘুমাইছিলাম। মানে জাল জালিয়াতি, মানে যেহেতু আমি দামি নির্বাচন, সর্বশেষ যে 24-এর নির্বাচনটা হয়েছে, এটা একেবারেই ন্যাক্কারজনক। এবং বলা যায় 3টা নির্বাচনের মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক ছিল এটা, যেটা আওয়ামী লীগের অন্যদেরকে দাঁড় করায় দিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে। যাই হোক, এখন এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত,
এবং শাস্তির আওতায় আনা উচিত, নতুবা শিক্ষা হবে না। নির্বাচন কমিশন শুধু একটা চাকরির একটা জায়গা না, রিটায়ারমেন্ট লোকদের, এটা একটা আদর্শের জায়গা, এটা গণতন্ত্রের জায়গা। ফলে যারা একটা আদর্শ এবং গণতন্ত্র মানে তারা সমুন্নত রাখবে না, তাদের শাস্তি হওয়াই উচিত। বিএনপির সঙ্গে বৈঠকে যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আভাস সরকার দিয়েছিল, যদিও সেখানে কিন্তু দিয়ে অনেক শর্ত আরোপ করা হয়েছিল, সেই শর্তের প্রেক্ষিতেই ভাবা হচ্ছে এবং বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে আদতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সেরকম একটা অবস্থাতে আবার দেশে ডিসেম্বরে নির্বাচনের দাবিটা সামনে আসলো। বাম জোট তারা ডিসেম্বরেই নির্বাচন করতে হবে, পারলে ডিসেম্বরের আগেই নির্বাচন করতে হবে এবং সেটা সম্ভব, ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব, সেই দাবি জানিয়েছে এবং নানা যুক্তি তারা উপস্থাপন করেছে। কোনোভাবেই ডিসেম্বরের পরে নির্বাচন গেলে সেটা বাংলাদেশের জন্য চরম সংকটের ব্যাপার হয়ে যাবে, তেমনটা তারা বলছে। কি বলছে তারা? নতুন করে ডিসেম্বরে নির্বাচনের এই তত্ত্ব আদতেও কি সরকার মেনে নেবে? বলছিলাম ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছে আবারও বাম জোট। তারা বলছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চায় তারা। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপেও এই দাবি জানিয়ে দিয়েছে তারা। বামপন্থী নেতারা বলছেন দেশ জুড়ে এক ধরনের অনিশ্চয়তা চলছে, এই অবস্থার উত্তরণে দ্রুত নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই একমাত্র পথ। সরকারের বক্তব্য ও কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে জনমনে অনাস্থা দেখা দিয়েছে। সরকার তাড়াতাড়ি রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোলে আস্থাহীনতার সংকট কাটবে। এই দাবি যখন তারা করছেন তখন প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছেন নির্বাচনের তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে, যখন ঘোষণা করা হবে তখন আপনারা জানবেন। আর নির্বাচন করতে হলে সরকারের সহযোগিতা প্রয়োজন, এমন কথা বলেছেন যে সরকারের সহযোগিতা প্রয়োজন। সরকারের সহযোগিতা কেন প্রয়োজন? আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে সরকারের নাকি সহযোগিতা প্রয়োজন। অথচ নির্বাচনী বিধিমালায় স্পষ্টই বলা আছে যে নির্বাচনের সময় পুরো সরকার মানে পুরো প্রশাসন নির্বাচন কমিশনের অধীন হয়ে যায়। নির্বাচন কমিশনের অধীনস্থ সমস্ত প্রশাসন, সেটা নির্বাহী প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সবাই নির্বাচন কমিশনের অধীনে হয়ে যায়, তাদের অধীনস্থ হয়ে কাজ করে। তাহলে সরকারের সহযোগিতা কেন লাগবে? তার মানে এই নির্বাচন কমিশনও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন হিসেবে কাজ করছে, এমন অভিযোগ কিন্তু চতুর্দিক থেকে রয়েছে। তারা আরও বলছে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছিল, এরপরে এপ্রিলের তত্ত্ব আসে, তারপরে ফেব্রুয়ারির তত্ত্ব আসে। এই কারণেই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে সংস্কার ও বিচারে অগ্রগতি হলে এই সময়সীমার মধ্যে নির্বাচন করা যেতে পারে, যে কথাটা সর্বশেষ বিএনপির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, সেই তত্ত্বকেও বাম জোট আমলে নিতে চাইছে না। তাদের মনে একটা সন্দেহ দানা বেঁধেছে। সরকার যখন বিভিন্ন সময় নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছে, নানা রকমের মুখরোচক গল্প বলছে, কখনো জুন, কখনো এপ্রিল, কখনো ফেব্রুয়ারি, কখনো ডিসেম্বর, সরকারের কথা ঠিক নেই। সংস্কার কবে শেষ হবে, বিচার প্রক্রিয়া কবে সামনে এগোবে, এই তত্ত্বের মধ্যে থেকে সরকার নির্বাচন ব্যবস্থাকে ডিলে করবে। আর নির্বাচন ব্যবস্থা ডিলে করলে যেটা হবে সেটা হচ্ছে সংকট বাড়বে, দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক পরিস্থিতির দিকে চলে যাবে। এমনিতেই বিদেশি বিনিয়োগ নেই, বিদেশিরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দেশ সহযোগিতা করতে চাইছে না, কোনো ব্যবসায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো ধরনের বিনিয়োগ করতে চাইছে না। এরকম পরিস্থিতিতে এই সরকার তাদের যদি মেয়াদ বাড়ায় তাতে দেশের চরম ক্ষতি হবে। সেই কারণেই বামদলীয় জোট, সিপিবি সহ 6 দলের যে জোট, সেই জোর দাবি জানিয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। দর্শক, আপনার কি মনে হয় বামদলীয় জোটের এই দাবিকে সরকার কি আদৌ গুরুত্ব দেবে? কিংবা এই দাবি তারা যখন করছে তখন বিএনপির অবস্থান কি হবে? বিএনপি যে ফেব্রুয়ারি নির্বাচনের সরকারের এক ধরনের আশা দেয়াকে অনেক বড় আশা মনে করে আশায় বুক বাঁধছে, যদিও সেই আশায় বুক বাঁধাটা শেষ পর্যন্ত নিরাশায় পরিণত হতে পারে বলেও অনেকে মনে করছেন। সেই মুহূর্তে বিএনপির অবস্থান কি? সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মন্ডলী, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না, আপনারা সকলেই জানেন। এরই মধ্যে নানান ধরনের কর্মকাণ্ডের শিকার হয়েছেন দেশের জনগণ, রাজনীতিবিদ এবং বিভিন্ন সাধারণ মানুষ। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্যে নাকি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিবে 100%। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের নির্বাচন পুরো বিশ্বে বৈধতা পাবে না, এমনই কথা শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, সবকিছু মিলে আজকের এই ভিডিওর প্রতিবেদন থেকে বোঝা গেল অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদে পড়তে চলেছে। প্রিয় দর্শক, যাই হোক, আমি এই সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমস্ত তথ্য বুঝে গেছেন। আমি শুধু এটাই বলবো, বাংলাদেশ সেনাপ্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি চান? দর্শক মন্ডলী, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।